আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। স্কিল আপ ইংলিশ একাডেমি এর আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এর পার্ট 1 বা গত পর্বে আমরা আলোচনা করেছিলাম কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে। আজ আমরা আলোচনা করব আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে। তবে হ্যাঁ, এই ক্লাসটি দেখার পূর্বে তোমরা যদি পার্ট 1টা দেখে নাও তাহলে তোমাদের বুঝতে পারাটা আরও একটু সহজ হবে। ঠিক আছে, যাই হোক, কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। দেখো, এখানে প্রথমেই লেখা আছে যে ওয়েন। ওয়েন অর্থ হচ্ছে যখন তখন। ওয়েনটা কখন ব্যবহার করব আমরা? এটা একমাত্র কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করব। ওয়েন যুক্ত কোনো সেন্টেন্স দেখলে বুঝতে হবে এটা কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, এখন যদি ওয়েন যুক্ত সেন্টেন্সকে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স করতে বলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? এখানে অ্যান্ড অথবা অ্যান্ড দেন যে কোনো একটা ইউজ করলেই চলবে। ঠিক আছে, আর যদি আমরা এটাকে সিম্পল করতে চাই সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? মেইন ভার্বটা আইএনজি করতে হবে, অর্থাৎ ওয়েন যুক্ত যে সেন্টেন্সটা আছে এখানে যে মেইন ভার্বটা থাকবে এটাকে আমরা আইএনজি করে ফেলতে হবে। আইএনজি কার সাথে করব? সবসময় বি1 মানে মেইন ফর্মটার সাথে আমরা আইএনজি করতে হবে। ঠিক আছে, যাই হোক, আমরা উদাহরণটা দেখি। প্রথমে দেখো লেখা আছে যে ওয়েন ফারাবি সো দ্য ডগ হি রেন অ্যাওয়ে, মানে হচ্ছে নিচে আমি বাংলা লিখে রেখেছি যে যখন ফারাবি কুকুরটিকে দেখলো তখন সে দৌড়ে পালিয়ে গেল। তো এখানে আমরা কি পেলাম? যে ওয়েন দেওয়া আছে। তো একদম সহজে আমরা কোনো নিয়ম, এক্সট্রা কোনো রুলস স্ট্রাকচার শেখার কোনো প্রয়োজন নেই। যদি আমাকে বলে ওয়েন যুক্ত সেন্টেন্স থাকে আর আমাকে কম্পাউন্ড করতে বলে সেক্ষেত্রে আমি শুধু ওয়েনটাকে বাদ দিয়ে দিব। আর ঠিক এই যে কমার জায়গাটা ছিল, এই কমার জায়গায় আমরা কি ইউজ করব? এইখানে অ্যান্ড অথবা অ্যান্ড দেন। ঠিক আছে, তাহলে দেখো তো সেম বাক্য, ফারাবি সো দ্য ডগ অ্যান্ড অর অ্যান্ড দেন হি রেন অ্যাওয়ে। যদি আমরা অ্যান্ড বলি তাহলে অর্থ কী দাঁড়াবে? ফারাবি কুকুরটাকে দেখলো এবং সে দূরে পালিয়ে গেল। আর যদি আমরা অ্যান্ড দেন ব্যবহার করি সেক্ষেত্রে অর্থ কী দাঁড়াবে? ফারাবি কুকুরটাকে দেখলো এবং তখনই সে দূরে পালিয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এখন ধরো আমাকে কমপ্লেক্স থেকে অথবা কম্পাউন্ড থেকে সিম্পল করতে বললো, সেক্ষেত্রে আমরা কি করব? যদি বলে কমপ্লেক্স থেকে সিম্পল করো সেক্ষেত্রে আমরা ওয়েন্ট এবং যেই প্রথম সাবজেক্টটা আছে সেটা বাদ দিব, শুধু মেইন ভার্বটা এখানে আমরা রাখবো। ঠিক আছে, সেখানে আমরা শুধু মেইন ভার্বটা রেখে দেব। সেক্ষেত্রে আমরা মেইন ভার্বটা রেখে দেব। আর যদি কম্পাউন্ড থেকে আমাকে সিম্পল করতে বলে তাহলে আমরা প্রথম সাবজেক্টটা বাদ দিব, তারপরে এখানে এন্ড অথবা এন্ড দেন যেটাই থাকে না কেন এটা বাদ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে নিচে দেখো কি লিখেছি, সিং দ্য ডগ ফারাবি রেন অ্যাওয়ে। এখানে প্রশ্ন করতে পারো তাহলে এখানে ফারাবি কোথা থেকে আসলো? খেয়াল করো তো, প্রথমে আমি কি লিখেছিলাম? ফারাবি। আর এখানে আমি কি লিখেছি? এখানে লিখেছি হি। তো হি বলতে কি ফারাবি না? হ্যাঁ, যেহেতু আমরা প্রথমে নাউন লিখেছি পরবর্তীতে আমরা প্রোনাউন লিখব। এখন যেহেতু আমি এখানে কোনো প্রোনাউন দেইনি সেক্ষেত্রে আমরা এখানে যেহেতু প্রথমে আমি নাম উল্লেখ করিনি সেহেতু আমরা পরবর্তীতে ওই নামটা এই প্রোনাউনের জায়গায় নিয়ে যেতে পারি। ঠিক আছে, একটু অপেক্ষা করো। হ্যাঁ, তাহলে আমরা এখানে পেলাম যে সিং দ্য ডগ ফারাবি রেন অ্যাওয়ে অর্থ দাঁড়াচ্ছে কি? কুকুরটিকে দেখে ফারাবি পালিয়ে গেল। তাহলে আমরা মুখস্থ করে নিই গ্রুপটি, গত ক্লাসের গ্রুপটি তোমাদের মনে আছে কিনা জানি না, তোমরা অবশ্যই মনে না থাকলে ভালো করে গ্রুপটি মুখস্থ করে নেবা। গ্রুপটা মুখস্থ থাকলে তোমাদের জন্য পরীক্ষায় অ্যান্সার করা খুব সহজ হয়ে দাঁড়াবে। তাহলে এখানে আমরা গ্রুপটা কী পেলাম? ওয়েন, এন্ড অর অ্যান্ড দেন। আর সিম্পল করার সময় মেন ভার্বটা আইএনজি। আমরা কয়েকবার পড়ে নিই। ওয়েন ফারাবি সো দ্য ডগ হি রেন অ্যাওয়ে। কম্পাউন্ড করার জন্য আমি এখানে ওয়েনটা বাদ দিব আর এখানে কমার জায়গায় আমি কি করব? এন ইউজ করব। ঠিক আছে, আচ্ছা, আর যদি আমি এটাকে সিম্পল করতে চাই তাহলে এখানে আমরা কি ইউজ করতে হবে? এখানে ওয়েন এবং সাবজেক্টটা বাদ দিব আর এখানে সাবজেক্ট এবং এখান থেকে আমরা এটা বাদ দিব, মেইন ভার্বটা আইএনজি করে ফেলবো। ঠিক আছে, তাহলে আমাদের কি এটা সিম্পল হয়ে যাবে। একদম সহজ, আশা করি বুঝতে পেরেছো। যাই হোক, এখন একটু খেয়াল করো, আমি এখানে ওয়েনের আরেকটা নিয়ম দিয়ে রেখেছি, একটু পার্থক্য খেয়াল করবা। আমি এখানে দিয়ে রেখেছি কি? মেইন ভার্ব আইএনজি, কিন্তু এখানে কি লিখেছি দেখো তো একটু, অ্যাট দ্য টাইম অফ অর ডিউরিং প্লাস ভার্বের সাথে আইএনজি। মানে তুমি অ্যাট দ্য টাইমও ইউজ করতে পারবা অথবা ডিউরিংও ইউজ করতে পারবা। তবে
এখানে মেইন ভার্বটা কিন্তু আইএনজি করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখি নিয়মটা। এখানে লেখা আছে যে ওয়েন দে স্টাডি অ্যাট নাইট, মানে যখন তারা রাতে পড়াশোনা করে, দে ডু নট ওয়াচ টেলিভিশন, মানে তারা রাতে পড়াশোনা করার সময় কী করে, টেলিভিশন দেখে না। তাহলে এখন আমাকে যখন বলবে যে কী করো, তুমি এটাকে কম্পাউন্ড করো, তো কম্পাউন্ডের নিয়মটা কিন্তু ঠিকই আছে, দেখো তো এখানে কিন্তু ঠিকই আছে, দুটোটা কিন্তু একই রকম, শুধু চেঞ্জ হয়েছে কোথায়, সিম্পলের ক্ষেত্রে শুধু চেঞ্জ হয়েছে। যাই হোক, চেঞ্জ হয়েছে, এতে মাথা নষ্ট করার কোনো প্রয়োজন নাই, আমরা এটা বুঝে নেব ইনশাল্লাহ কীভাবে কী করতে হবে। আচ্ছা, আগে কম্পাউন্ডটা দেখে নিই। তাহলে কম্পাউন্ড করার ক্ষেত্রে ওয়েন থাকলেই আমরা ওয়েনটা বাদ দিয়ে এন্ড অথবা এন্ড দিয়ে দুটোটার ক্ষেত্রে কিন্তু সেম হবে, শুধু সিম্পলের ক্ষেত্রে আমরা বুঝবো কিভাবে, এটা একটু খেয়াল করি আমরা। এখানে খেয়াল করো, দে স্টাডি অ্যাট নাইট, তারা রাতে পড়াশোনা করে, অর্থাৎ ওয়েন দে স্টাডি অ্যাট নাইট, যখন তারা রাতে পড়াশোনা করে তখন টেলিভিশন দেখে না, মানে অ্যাট দ্য টাইম অফ অথবা ডিউরিং প্লাস ভাবে আইএনজি দিবা কখন, যদি ওয়েনযুক্ত সেন্টেন্সটা বা যে এন্ড অথবা এন্ডের আগের যে সেন্টেন্সটা, প্রথম সেন্টেন্সটা দ্বারা যদি একটা চলমানরত কোনো অবস্থা বোঝায়, একটা চলমানরত অবস্থা বোঝায়, সেক্ষেত্রে আমরা অ্যাট দ্য টাইম অফ অথবা ডিউরিং প্লাস ভাবের সাথে আইএনজি ইউজ করবো। কেন করব, তুমি একটু নিচের অর্থগুলো খেয়াল করলে বুঝতে পারবা। লেখা আছে অ্যাট দ্য টাইম অফ স্টাডিং অ্যাট নাইট দে ডু নট ওয়াচ টেলিভিশন, রাতে পড়াশোনা করার সময়। এখানে রাতে পড়াশোনা করার সময় বলতে কি, তার কাজটা যখন চলমান থাকে, কন্টিনিউয়াস থাকে, সে অন্য কোনো কাজ আর করে না, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু একটা কন্টিনিউয়াস বোঝাচ্ছে, তবে এখানে কিন্তু কন্টিনিউয়াস নয়, এটা হচ্ছে সে এই কাজটা করার পরে সে আরেকটা কাজ করলো, ঠিক আছে। আর এখানের যে নিয়মটা, তাহলে এটা কিন্তু এরকম না যে এই কাজটা করার পরে আরেকটা করে, এটা এরকম না, কিন্তু এটা বোঝাচ্ছে চলমান সময়। এখানে যদি আমি আরেকটি উদাহরণ বলি তোমাদেরকে, একটু লক্ষ্য করবা যে ওয়েন হি ওয়াজ ওয়াকিং বিসাইড দ্য রোড সাডেনলি হি ফেল ডাউন, মানে যখন সে রাস্তার পাশ দিয়ে হাঁটছিল হঠাৎ সে পড়ে গিয়েছিল। তাহলে এখন তুমি কি ইউজ করবা বলো তো, তুমি কি এখানে অ্যাট দ্য টাইম অফ ইউজ করবা নাকি বার আইএনজি ইউজ করবা? অবশ্যই তোমরা অ্যাট দ্য টাইম অফ বারবার সাথে আইএনজি ইউজ করবা। কেন, আমার চলমানরত অবস্থায় আরেকটি কাজ ঘটে গিয়েছিল, তার মানে বলতে হবে অ্যাট দ্য টাইম অফ ওয়াকিং বিসাইড দ্য রোড হি ফেল ডাউন। বুঝতে পেরেছ? তার মানে আমি দুইটা তফাৎ পেলাম, যে এখানে আমাদের যে জিনিসটা লক্ষ্য করতে হবে, প্রথম ওয়েনের যে নিয়মটা রয়েছে, এটা কিন্তু প্রথম কাজটা দিয়ে চলমানরত কোনো অবস্থা বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে, আমি যদি বাংলা এরকম বলি যে ভাত খেয়ে সে চলে গেল, হ্যাঁ, তারপরে আমাকে দেখে ভয় পেল, তারপরে ধরো স্কুলে গিয়ে সে আমাকে ফোন করলো, ঠিক এরকম বাংলা যখন আসবে তখন তুমি সে অর্থাৎ আইএনজি দিয়ে করতে হবে। আর যদি এরকম নয়, বরং বোঝাচ্ছে যে ভাত খাওয়ার সময় সে আমাকে ফোন দিয়েছিল, হ্যাঁ, ধরো বললাম যে ঘুমানোর সময় সে নাক ডেকেছিল, তার মানে আমরা কি বলতে চাচ্ছি যে যখন সে ঘুমাচ্ছিল তখনই সে নাক ডেকেছিল, তাহলে এটা একটা কন্টিনিউয়াস বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমরা অ্যাট দ্য টাইম অফ অথবা ডিউরিং প্লাস বারবার সাথে আইএনজি করব। ঠিক আছে, আশা করি নিয়মটা বুঝতে পেরেছো। যাই হোক, আমরা এখন পরবর্তী আরেকটা নিয়মে যাচ্ছি। আর হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একটু বাজিয়ে দিবা, আর লাইক কমেন্টস শেয়ার করে আমাকে আরও অনুপ্রাণিত করবা, যেন আমি তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। যাই হোক, আমরা এখন আরেকটি নিয়মে যাচ্ছি। এখানে দেখো লেখা আছে যে বোথের নিয়মটা, এটা তোমরা হয়তো অনেকবার পড়েছো, তবে একটু খেয়াল করো। লেখা আছে বোথ ডট ডট অ্যান্ড, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহৃত হবে। এখানে আছে নট অনলি ডট ডট বাট অলসো, এটা কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহৃত হবে। এখানে লেখা আছে বিসাইডস প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা সিম্পল সেন্টেন্সে ব্যবহৃত হবে। তবে আমি মনে করি এই রুলটা তোমাদের একটু পরিচিত। কিসের জন্য জানো? তোমরা হয়তো কখনো পড়েছো যে বোথ ডট ডট অ্যান্ড এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়, আর নট অনলি ডট ডট বাট অলসো এটা নেগেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয়। হ্যাঁ, ঠিকই আছে,
বোথ ডট ডট এন্ড এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর নট অনলি ডট ডট বারোসু এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তবে সেম গ্রামার, একই জিনিস আমরা পেয়ে গেলাম যে বোথ দিয়ে যদি থাকে এটা কমপ্লেক্স, আর নট অনলি দিয়ে যেটা আমরা নেগেটিভ করি এটা হবে কম্পাউন্ড। শুধু একটা ব্যতিক্রম আসলো যে বিসাইডস প্লাস ভার্বের সাথে আইএনজি করলে এটা সিম্পল হবে। যাই হোক, আমরা একটু উদাহরণটা দেখে নিই। এখানে দেখো লেখা আছে যে নাবিল বোথ রিড দ্য বুক অ্যান্ড রুট এ স্টোরি। নাবিল বইটি পড়েছিল এবং একটি গল্প লিখেছিল। এটাকে আমরা কি করব? কম্পাউন্ড করব। কম্পাউন্ড করার জন্য আমরা কি জাস্ট এখানে বোথের জায়গায় কি লিখব? নট অনলি। আর এখানে কি আছে? অ্যান্ড আমরা জাস্ট লিখব বাট অলসো। হয়ে গেল কি? কম্পাউন্ড। সহজ না এটা? আবার ঠিক পরীক্ষা যদি এখানে তোমাকে বলে যে এটাকে নেগেটিভ করো, ঠিক কম্পাউন্ডটা করলেই এটা কি হয়ে গেল? নেগেটিভ হয়ে গেল। তার মানে এটা অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ, এটা আবার কমপ্লেক্স, এটা আবার কম্পাউন্ড। ঠিক আছে? আচ্ছা, যদি এখন পরীক্ষায় বোথ অথবা নট অনলি দিয়ে আসে আর বলে তোমাকে সিম্পল করার জন্য, তাহলে আমরা কি করতে হবে? প্রথমেই আমরা দেখো লিখেছি বিসাইডস। তাহলে আমরা এখানে বিসাইডস প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি করেছি। তাহলে বিসাইডস রিডিং দ্য বুক অর্থ হচ্ছে মানে বই পড়া ছাড়াও নাবিল রুট এ স্টোরি। তাহলে অর্থ দাঁড়াচ্ছে নাবিল বইটি পড়ার পাশাপাশি বা ছাড়াও, পাশাপাশি পড়লে সুন্দর হবে, নাবিল বইটি পড়ার পাশাপাশি একটি গল্প লিখেছিল। ঠিক আছে? তাহলে এটা একদম সহজ একটা নিয়ম। তাহলে আমরা এখন যাচ্ছি আরেকটি নতুন নিয়মে। হ্যাঁ, একটু খেয়াল করি, একটু ধৈর্য ধরো, তাহলে তোমাদের শেখাটা আরও কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখানে দেখো লেখা আছে সো দ্যাট, অথবা থাকতে পারে ইন অর্ডার দ্যাট, অর্থ হচ্ছে যাতে, যার ফলে। এই সো দ্যাট এটা অথবা ইন অর্ডার দ্যাট কোথায় ব্যবহৃত হবে? এটা কমপ্লেক্স সেন্টেন্সে। আর এটাকে আমরা কম্পাউন্ড করলে করতে হবে কি দিয়ে? অ্যান্ড সো, এবং তাই, অর্থ হচ্ছে এবং তাই। আর যদি আমরা এটাকে সিম্পল করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব? টু অথবা ইন অর্ডার টু প্লাস V1। আচ্ছা, আমরা এক্সাম্পলটা দেখি, তাহলে আমাদের জন্য আরও সহজ হয়ে যাবে। এখানে দেখো লেখা আছে যে উই ইট ফুড সো দ্যাট উই ক্যান লিভ, অথবা বলতে পারো উই মে লিভ। তাহলে অর্থকে দাঁড়াচ্ছে কি? আমরা খাবার খাই যাতে আমরা বাঁচতে পারি। এখন বলতে পারো এটাকে আমরা কিভাবে কম্পাউন্ড করব? আচ্ছা, আমি আগে সিম্পলটা দেখাই একটু। হ্যাঁ, সিম্পলটা দেখাই, তারপরে আমরা কম্পাউন্ড করব। যদি তোমাকে বলে এই যে সোদের যুক্ত সেন্টেন্স থাকে পরীক্ষায়, আর বলে তোমাকে এটাকে সিম্পল করো, একদম সহজ। আমরা কি করব? প্রথম লিখব উই ইট ফুড, মানে প্রথম বাক্য যেটা আছে সেটা লিখব। লিখার পরে এখন সোদের থেকে একদম ক্যান অথবা মে যেটাই থাকে এই পর্যন্ত আমরা কি করব? কেটে দেব। তাহলে কী দাঁড়াচ্ছে এখানে? দেখো তো উই ইট ফুড, তার লাস্ট কি আছে? শুধু লিভ। আমরা এখানে টু ব্যবহার করব, যেটা নিচে দেওয়া আছে। দেখো, উই ইট ফুড টু লিভ, উই ইট ফুড টু লিভ। দ্যাট মিনস এখানে আমরা সো দ্যাট থেকে একদম মে অথবা ক্যান পর্যন্ত যাই থাকুক একদম কেটে দেব। আর শুধু মেন ভার্বের আগে, এখানে মেন ভার্বের আগে কি লিখবো? আমরা শুধু টু লিখব। বুঝতে পারছো কথাগুলি? তাহলে আমরা পেলাম সো দ্যাট এবং টু দিয়ে বাক্য তৈরি করার কীভাবে নিয়ম, সিম্পল করার। ঠিক আছে? এখন কম্পাউন্ড করার জন্য একটু কৌশল অবলম্বন করব আমরা। এটা কিসের ক্ষেত্রে? সো দ্যাট যুক্ত সেন্টেন্সের একটু ব্যতিক্রম। আমরা প্রথমে কি করব? এটা হচ্ছে প্রথমে সাবজেক্ট আর লাস্ট ভার্বের সাথে একটা যোগসূত্র তৈরি করব। তাহলে আমরা জাস্ট এখানে লিখব কি যেন? ওয়ান টু। তার মানে যদি আমরা বলি এভাবে উই ওয়ান্ট টু লিভ, খেয়াল করো তো, এখানে লিখলাম আমরা, ধরো ওয়ান টু লিখলাম, উই ওয়ান্ট টু লিভ, তারপরে বলবা অ্যান্ড সো। দেখো আমি নিচে লিখে রেখেছি যেটা উই ওয়ান্ট টু লিভ, তার মানে এখান থেকে আমরা এই পর্যন্ত যাব, উই ওয়ান্ট টু লিভ। বুঝতে পারছো কথাগুলি? উই ওয়ান্ট টু লিভ অ্যান্ড সো, তারপরে যে প্রথম বাক্যটা থাকবে সেম লিখবা, এখানে সেম লিখবা, উই ওয়ান্ট টু লিভ অ্যান্ড সো উই ইট ফুড। আমরা খাবার খাই যাতে আমরা বাঁচতে পারি। তার মানে আমরা এখান থেকে এই সাবজেক্টে ভার্বে চলে যাব, উই ওয়ান্ট টু লিভ, আমরা বাঁচতে চাই, অ্যান্ড সো উই ইট ফুড, এই জন্য আমরা খাবার খাই। ঠিক আছে? তোমরা
অর্থের দিকে একটু খেয়াল রাখবা বেশি, তাহলে এটা সহজে বুঝতে পারবা। ঠিক আছে, যাই হোক আমি আরেকটা নতুন নিয়মে যাচ্ছি এখন। তারপর যদি কোথাও কোনো সমস্যা হয় কোনো নিয়ম বুঝতে, তাহলে তোমরা অবশ্যই কমেন্টস করে বলবা, প্রয়োজনে আমি আবার তোমাদের জন্য ভিডিও বানাই, অথবা আমি তোমাদের কমেন্টসে বুঝিয়ে দেওয়ার যে কোনো বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো আরেকটি নিয়ম লেখা আছে যে কি দিয়ে, এস সুনেস দিয়ে। এস সুনের অর্থ কি, যে মাত্র সেই মাত্র। একটু খেয়াল করো, আমি লিখে রেখেছি পাশে V2 মানে হচ্ছে এস সুনের যুক্ত যদি যে সেন্টেন্সটি আছে, এই সেন্টেন্সটির দুইটা সেন্টেন্স থাকবে, দুটোটা সেন্টেন্সে কী হবে, ভার্বের পাস্ট ফর্ম দিয়ে লিখতে হবে। ঠিক আছে, যদি আমি এটাকে কম্পাউন্ড করি তাহলে আমরা লিখব নো সুনার হ্যাড ডট ডট দেন। এখানে আমরা নো সুনার হেড ছাড়াও হার্ডলি হেড, স্কার্সলি হেড, এই তিনটার যে কোনো একটা দিয়ে করতে পারবো। তবে এখানে খেয়াল করতে হবে, আমি লিখে রেখেছি দুইটা সেন্টেন্স থাকবে। প্রথম সেন্টেন্সটা অবশ্যই আমরা কি V2 দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে, V2 দিয়ে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা কমপ্লেক্স করব এস সুন এস দিয়ে, আর কম্পাউন্ড করব নো সুনার হেড অথবা অন্যান্য নিয়ম দিয়ে, আর সিম্পল করতে গেলে আমরা আফটার প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে করব। মানে এই নিয়মগুলি তোমার জন্য বরাদ্দ, এই গ্রুপটা তোমাকে বরাদ্দ থাকতে হবে। এই গ্রুপ ছাড়া অন্য কোনো ওয়ে কখনোই করা যাবে না। ঠিক আছে, যাই হোক আমরা দেখে নিই। প্রথমে কমপ্লেক্সে কী লেখা আছে, as soon as I took the baby in my arm it cried out। অর্থ হচ্ছে যেই মাত্র আমি বাচ্চাটিকে আমার কোলে নিলাম সেই মাত্র এটি কেঁদে উঠল। তাহলে as soon as থাকলে আমরা কি লিখব, নিচে দেখো লেখা আছে আন্ডারলাইনের মধ্যে no sooner had, no sooner had I taken। এখানে দেখো taken দিয়ে রাখেছি। taken কেন বলো তো, এখানে ছিল took, কারণ আমরা জানি নো সুনার হেড থাকলে আমরা প্রথম ভার্বটা কী করতে হবে, ভার্বের 3 নাম্বার ফর্ম দিতে হবে। আমরা একটু আগে কিন্তু শিখে আসছি, তাই না? আচ্ছা, তাহলে নো সুনার হেড আই টেকেন দ্য বেবি ইন মাই আর্ম দেন, এখানে THEN হবে না, কিন্তু THAN হবে সব সময়। অনেকে THEN দিয়ে দেয়, এটা কখনো হবে না, THN হবে। তাহলে এখানে যে উপরে যে কমাটা ছিল, কমাটা জায়গায় আমি কি ইউজ করেছি, দেন ব্যবহার করেছি। ঠিক আছে, আর পরবর্তী যেই সেন্টেন্সটা রয়েছে এখানে আমি ঠিক রেখেছি। তাহলে নো সুনার হেড আই টেকেন দ্য বেবি ইন মাই আর্ম দেন ইট ক্রাইড আউট। এটাকে সিম্পল করার জন্য আমরা যদি অ্যাজ সুন এজ থাকে অথবা নো সুনার হেড থাকে, সেক্ষেত্রে আমরা কী দিয়ে করতে হবে, আমরা অ্যাজ সুন এজও থাকবে না, নো সুনার হেডও থাকবে না, আমরা আফটার প্লাস বারবার আইএনজি দিয়ে করতে হবে। তাহলে নিচে লেখা আছে দেখো, আফটার টেকিং দ্য বেবি ইন মাই আর্ম, মানে বাচ্চাটিকে আমার কোলে নেওয়ার পর ইট ক্রাইড আউট, এটা কেঁদে উঠলো। একটু লক্ষ্য করো, তাহলে আদার্স কোনো তোমাকে স্ট্রাকচার কোনো কিছু প্রয়োজন নেই, জাস্ট তুমি কি করতে হবে, এই গ্রুপগুলি একটু মুখস্থ রাখতে হবে আর নিয়মগুলি একটু ভালো করে আয়ত্ত করে ফেলতে হবে। তাহলে আমরা প্র্যাকটিস যখন করব ইনশাল্লাহ সব কিছু মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ এখন আমরা আরেকটি নতুন নিয়ম দেখি। দেখো এখানে লেখা আছে সো ডট ডট দ্যাট, অর্থ হচ্ছে এতই যে। আর এখানে লেখা আছে ভ্যারি ডট ডট অ্যান্ড সো, এখানে লেখা আছে টু টু। তাহলে এটা আমরা কিভাবে করব একটু খেয়াল করি। প্রথম নিয়মটা দেখি আমরা, লেখা আছে দ্য ওল্ড ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, বৃদ্ধ লোকটি এতই দুর্বল যে সে হাঁটতেই পারে না। তাহলে এখানে কি লেখা আছে, সো আর এখানে আছে দ্যাট। জাস্ট যদি আমাকে বলে এটাকে কি করো, কম্পাউন্ড করো, তুমি সোটা বাদ দিবা আর সো এর জায়গায় কী দিবা, ভেরি দিবা, শেষ। এখানে ডেট আছে, ডেটের জায়গায় কী দিবা, অ্যান্ড সো দিবা, শেষ, একদম সহজ। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম সো এর জায়গায় ভেরি, ডেটের জায়গায় অ্যান্ড সো, বাকি সকল কথা কিন্তু ঠিক থাকবে, তোমাকে আদার্স কষ্ট করতে হবে না। এখন যদি আমাকে বলে যে কি কমপ্লেক্স অথবা কম্পাউন্ড থেকে সিম্পল করো, তাহলে আমাদের কি করতে হবে, এখানে সো বাদ দিতে হবে, দ্যাট বাদ দিতে হবে। আর যদি বলে কম্পাউন্ড থেকে তাহলে ভেরি বাদ দিতে হবে, অ্যান্ড সো বাদ দিতে হবে। আর ঠিক সো অথবা ভেরির জায়গায় টু ব্যবহার করতে হবে, আর দ্যাট অথবা অ্যান্ড সো এর জায়গায় আমরা এখানে শুধু টু ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু একদম আমার এই যে অ্যান্সারটা সঠিক হয়ে যাবে।
তাহলে আমরা যদি এভাবে মুখস্থ করি তাহলে আমাদের সহজে এগুলো মনে থাকবে। আসলে আমরা রুল স্ট্রাকচার শিখে অভ্যস্ত হয়ে গেছি, যা আমাদের অনেক বোরিং মনে হয়, তাই না? তো আমরা সব কিছু আসলে পড়াশোনা করতে হয় খুব টেকনিকে, হ্যাঁ। কারণ কখনো কখনো দেখা যায় কি কিছু কিছু জিনিস আছে যা বল প্রয়োগ করে অর্জন করতে হয়, আর কখনো কখনো কোনো জিনিস বল প্রয়োগ করে সম্ভব হয় না, বরং কৌশল অবলম্বন করে অর্জন করতে হয়। ঠিক আমরা এরকম কমপ্লেক্স কম্পাউন্ড যত জটিল গ্রামারই আছে ইনশাল্লাহ, আমরা সকল গ্রামারই এরকম কৌশল অবলম্বন করে শিখব, তাহলে আমাদের শেখাটা একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে? তো যাই হোক, আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে। যদি তোমাদের সত্যি এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের মতামতগুলো জানাবা, আমাদের এই ক্লাসগুলো আসলে কতটুকু কাজে আসছে। ঠিক আছে? তো আজকের জন্য এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ।